জি স্যার, শুরু করে দিন। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনিক মার্কেট। তো মূলত ইলেকট্রনিক মার্কেট আর জেনারেল মার্কেটের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে ইলেকট্রনিক মার্কেটের সাথে সরাসরি ব্যাংকগুলো ইনভলভ থাকে। জেনারেল মার্কেটেও থাকতে পারে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। তুমি কারেন্সি নিয়ে বা মুদ্রা নিয়ে বাজারে যেতে পারো, মুদ্রা দিয়ে কিনে নিয়ে আসলে সেটা তুমি কোন ব্যাংকের কাস্টমার হো তুমি বা কোন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, সেটা অলওয়েজ ডাজন্ট ম্যাটার। But in electronic market, bank is a vital person, vital part. The বলা হচ্ছে যে market is a network of interactions and relationships where the information, products and services as well as the payments are exchanged. The market handles all the necessary transaction, and the interesting thing is that where the buyers and shoppers are meet electronically, both buyer এবং shopper electronically meet করে, এবং এটা দুই পক্ষের জন্য দুইটা ব্যাংক থাকে, on behalf of the buyer and on behalf of the seller. Sometimes the bank may be common or bank may be different. In electronic market, the sellers and buyers negotiate, submit bids, agree on an order and finish the execution either in on or offline. So have a look at the figure. এই ফিগারটা যদি তুমি দেখো তাহলে you will automatically understand the things what is happening here. এটা একটা ফিগার। দেখো, এই লোক হচ্ছে শপার বা পারচেজার, আর এই লোক হচ্ছে সেলার বা সাপ্লায়ার, দুইজন। এই দুইজনের পক্ষে দুইটা ব্যাংক আছে। এটা হলো শপার্স ব্যাংক, আর এটা হলো সেলার বা সাপ্লায়ার্স ব্যাংক। এখন এখানে একটা ঘটনা ঘটে, যেমন তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল আমি দিই। সাপোজ তুমি কোন এক ব্যাংকের হচ্ছে ধরো অ্যাকাউন্ট হোল্ডার, তোমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হবে। সাপোজ এটা অন্য যে কোনো ব্যাংকেও কিন্তু হতে পারে যেখানে অনলাইন ব্যাংকিং আছে। তাহলে অন্য কোনো ব্যাংকে হলে যেটা হয় সেটা হচ্ছে সরাসরি ধরো এইটা হলো ব্যাংক এশিয়া আর এটা হলো ব্র্যাক ব্যাংক, আমি যদি ইফ আই কনসিডার, তাহলে একজন শপার সে যথারীতি সে যখন কি করবে, একটা প্রোডাক্ট কিনলো, কেনার পরে তার ব্র্যাক ব্যাংক থেকে এটা পে হয়ে গেল, তাহলে দেয়ার উইল বি এ ক্লিয়ারিং হাউস, এবং এই সম্পর্কে হয়তো তোমাদের আইডিয়া আছে। এই অটোমেটেড ক্লিয়ারিং হাউস কি করবে, ব্র্যাক ব্যাংকের টাকাটা সে কাকে দেবে, ব্যাংক এশিয়ার একটা অ্যাকাউন্টে নিয়ে যোগ করবে। এই বাংলাদেশ ব্যাংকের কিন্তু ক্লিয়ারিং হাউস আছে। এবং তুমি আরো একটা ভালো এক্সাম্পল হচ্ছে যে সাপোজ যেমন আমার ক্ষেত্রে যেটা ঘটে, আমার অগ্রণী ব্যাংকেরও কার্ড আছে, আবার ব্যাংক এশিয়ারও কার্ড আছে, কিন্তু ইন সাম কেসেস আমি দেখা গেল অগ্রণী ব্যাংকের কার্ড দিয়ে ব্যাংক এশিয়াতে তুলি, ব্যাংক এশিয়ার কার্ড দিয়ে অগ্রণী ব্যাংকের উঠে, অথবা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যাই কিংবা অন্য কোনো ব্যাংকে যাই। এই যে ব্যাংকগুলোতে আমি যাই, আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা তারা দিয়ে দিচ্ছে, তখন এটাও কিন্তু ক্লিয়ারিং হাউসের কাজ, যে সে কিন্তু সিগন্যাল দিচ্ছে। এটাকে ইলেকট্রনিক্যালি আমরা বলি অটোমেটেড ক্লিয়ারিং হাউস। আর কিছু কথা তো আমি বলেছি যে ইট ইজ অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, and where the buyers and shoppers are meet electronically, they they take part in a bid and finally agreed and on a matter, and in the transaction is going on. এটা হচ্ছে ইলেকট্রনিক মার্কেট। এখন আসো ক্যাটাগরি অফ ই কমার্স। ই কমার্সের ক্যাটাগরিতে আমরা সাধারণত বলি যে তিন ধরনের কমার্স হয়ে থাকে। একটা হচ্ছে যে বিজনেস টু কনজিউমার কমার্স। এর এক্সাম্পল হচ্ছে সাধারণত আমরা যারা কনজিউমার, আমরা কোন একটা খুচরা বিক্রেতার কাছ থেকে জিনিসপত্র কিনে আনি, তাহলে একদিকে ওই খুচরা বিক্রেতা সে একটা দোকান খুলে বসে আছে টু মেক সাম প্রফিট, তাহলে দ্যাট ইজ অ্যাবসলিউটলি এ বিজনেস অর্গানাইজেশন। বাট উই দ্য কনজিউমার, আমরা যারা প্রান্তিক ব্যবহারকারী, আমাদের টার্গেট আছে জাস্ট টু পারচেজ ইট এন্ড কনজিউম ইট। তাহলে আমরা এটা কিনে নিয়ে আসি, এনে ব্যবহার করি। এইটাকে আমরা বলি হচ্ছে যে বিজনেস টু কনজিউমার কমার্স। এর ডেফিনিশন হচ্ছে যে the commerce is taken place, or the transaction is taken place between two parties. One is the business organization, another one is the consumer. But you may consider the second one, the business to business commerce. Business to business commerce যেটা হয়, এখানেও দুটো পার্টি ইনভলভ থাকে। two parties are also involved here, but both are business party. Like একজন রিটেলারের সাথে একজন হোলসেলারের যেটা হয়, অথবা একজন হোলসেলারের সাথে একজন ম্যানুফ্যাকচারিং এর যেটা হয়, অথবা একজন কমিশন এজেন্টের সাথে একজন ম্যানুফ্যাকচারের যেটা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে বিজনেস টু বিজনেস কমার্স। দেখো, হ্যাভ এ লুক।
বলা হচ্ছে in business to business commerce transaction is occurred between business like the manufacturer and the wholesaler, or the wholesaler and the retailer, or both the buyer and the seller are business entity. এখানে বায়ার এবং সেলার দুজনেই হচ্ছে বিজনেস এন্টিটি। থার্ড একটা কমার্স আছে, সেটা আমি একটা এক্সাম্পল দিই, যে ধরো আমি একটা ফোন বিক্রি করব। এখন আশিক বললো যে স্যার ঠিক আছে, আপনার ফোনটা একজন, আপনার এরকম একটা ফোন একজন কিনবে, আমি তার সাথে কথা বলে দেখতেছি। তো মিডিয়াম হলো আশিক, তার মানে কি আমি কনজিউমার, আমি একটা ফোন বিক্রি করতেছি, কনজিউমার হওয়া সত্ত্বেও আমি সেলারের ভূমিকায় আছি। অন দ্য আদার হ্যান্ড আরেকজন কনজিউমার এটা কনজিউম করবে উইথ দ্য হেল্প অফ এ থার্ড পার্টি অর এ থার্ড কনজিউমার। এটাকে আমরা বলি যে হোয়েন দ্য ট্রানজাকশন ইজ টেকেন প্লেস বিটুইন টু কনজিউমার উইথ দ্য হেল্প অফ এ থার্ড পার্টি। যেমন এর আরো একটা ভালো উদাহরণ আমাদের দেশে খুব সুন্দর আছে, বিক্রয়.com এর কথা চিন্তা করো। দে হ্যাভ নো প্রোডাক্টস এট অল, বাট তুমি একটা মোটরসাইকেল বা একটা কার বিক্রি করবে, ছবি তুলে বিক্রয়.com এ দাও, সেখানে মানুষ যাবে, ঘুরবে, তো তুমি একটা প্রাইস দিলে, বায়াররা একটা প্রাইস দিল এবং এটা বিক্রি হয়ে গেল। এই বিক্রয়.com জেনারেলি যা করে সেটি হলো যে দে মে চার্জ এ ফ্ল্যাট ফি অর কমিশন। এজন্য বলা হচ্ছে যে এটা একটা কমার্স and it is taken place, it is happened between two parties, both are consumer, okay, but with the help of a third party, with the help of a থার্ড পার্টি, তৃতীয় একটা পার্টির মাধ্যমে এই কাজটা করা হয়। এবার আসো বেনিফিট। ই কমার্সের বেনিফিটটা আমরা তিনটা ভাগে ভাগ করি, benefits to the organizations and benefits to the individual of the customers and benefits to the society as well. তাহলে কয়টা ভাগে ভাগ করলাম? কয়টা ভাগে ভাগ করলাম? চম্পা, স্যার তিনটা। কি কি? সেটা মনে নেই। ওই তো। আবার শোনো, যে বেনিফিটস টু দ্য অর্গানাইজেশন, অর্থাৎ একটা অর্গানাইজেশন যে বিজনেস করে তার একটা বেনিফিট আছে। এরপরে হচ্ছে আমরা যারা কাস্টমার বা কনজিউমার, আমাদের একটা বেনিফিট আছে, আবার সমাজেরও একটা বেনিফিট আছে। যেমন তুমি যদি অর্গানাইজেশনের কথা চিন্তা করো, এক্সপান্ডস দ্য মার্কেট প্লেস টু দ্য ন্যাশনাল টু দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি। ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে বিজনেস এক্সপান্ড হয়। যেমন তোমার যদি একটা খুলনা শহরে দোকান থাকে, তাহলে মোটামুটি যারা খুলনা শহরে বসবাস করে এরাই হলো ক্রেতা, বাজে বুদ্ধি বাইরের যদি দু একজন আসে সে ক্রেতা। বাট তোমার যদি একটা ওয়েবসাইট থাকে, anybody of the world, তোমার যদি একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে বেসিক্যালি, দেন anybody of the world from any place, any location may purchase the products, take part or visit your website. এই জন্য এটা একটা বেনিফিট। এরকম there is a lot of benefits for the organization. এখন now comes to the point of customer. তোমার কি বেনিফিট? যেমন তুমি সারা বছর 24 ঘন্টা 7 দিন তুমি কিনতে পারো, তোমার অনেকগুলো ভ্যারাইটিস অফ চয়েস থাকবে। তুমি ধরো খুলনায় গেলে শুধু খুলনার মার্কেটে কি পাওয়া যায় সেটা দেখলে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তুমি যখন যাবা তখন বিভিন্ন দেশের বিভিন্ন শহরের দোকানে কি আছে সেটা হচ্ছে তুমি পাওয়া, এরকম। তারপরে হচ্ছে তোমার টাইম সেভ, মানি সেভ, অনেক রকম সেভ আছে। এখন এটা গেল কাস্টমার, এখানে লট অফ থিংস আর ইনক্লুডেড হিয়ার, এখানে আছে, তুমি জাস্ট পড়ে নিও, এগুলো খুব ইজি। প্রশ্ন হচ্ছে যে সোসাইটির কি লাভ হবে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ দ্য সোসাইটি। একজন, তুমি যখন বড় বাজারে যাবা না, তখন কি হবে? ট্রাফিক জ্যাম কমবে, পলিউশন কমবে, আইদার ইট ইজ রোড পলিউশন, এয়ার পলিউশন, তারপরে হচ্ছে সাউন্ড পলিউশন, নানা রকমের সুবিধা আছে। তাহলে আমরা মোটামুটি তিনটা বেনিফিটের কথা জানলাম। যত বেনিফিট আছে ই কমার্সের, এটাকে আমরা ব্রডলি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ওয়ান ইজ বেনিফিটস টু দ্য অর্গানাইজেশনস, দেন দ্য ইন্ডিভিজুয়ালস অর দ্য কাস্টমার্স, এন্ড বেনিফিটস টু দ্য সোসাইটি অ্যাট লার্জ। এবার আসো সাকসেস ফ্যাক্টর। ই কমার্সকে পৃথিবীতে সাকসেসফুল করার জন্য কিছু জিনিস আছে, যেগুলো হচ্ছে পার্টিকুলারলি ই কমার্স ওয়েবসাইট গুলোর আসলে অবদান। তার মধ্যে একটা হচ্ছে সিলেকশন এন্ড ভ্যালু। সেটা হচ্ছে কি, সিলেকশন এন্ড ভ্যালু বলতে যে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট সিলেকশন। যেমন তোমরা জানো কিনা, এখন পৃথিবীতে সবচেয়ে বেস্ট যে ধনী, মানে যে সবচেয়ে দ্য রাইজেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ মিস্টার বেজোস। কি জানো কিনা দুনিয়ার এখন সেরা ধনীর নাম কি? আশেক? স্যার অ্যামাজনের হেড। হ্যাঁ, অ্যামাজনের হেড বেজোস। আর সেকেন্ড পজিশনে কি? সেকেন্ডে তো এখন উঠছে কি জানো,
অ্যাপেল সেকেন্ড পজিশনে হচ্ছে টেসলার মালিক, টেসলা কার, এলেন মাস্ক। আর থার্ড পজিশনে নেমে গেছে মিস্টার বিল গেটস। তো তুমি এটা চিন্তা করো, কুড ইউ ইমাজিন বেজোসের কোনো প্রোডাক্ট নাই, কিন্তু ইটস জাস্ট এ কাইন্ড অফ ওয়েবসাইট। ইট স্টার্টেড ইন কেস অফ সেলিং বুকস। বেজোস যখন বিজনেসটা শুরু করেছিল তখন শুধু বই বিক্রি করতো। দেখলাম যে এই যে বড়দিন আসতেছে, যে কামিং যে মানে বড়দিন, এই বড়দিন উপলক্ষে বেজোস যে পরিমাণে মানে তার কোম্পানির এখন এই যে করোনাকালীন সময়ে প্রচুর লাভ হচ্ছে, কারণ মানুষ সব অনলাইনে অর্ডার দেয়, কেউ বাজারে মুভ করতেছে না, তো প্রচুর হিউজ প্রফিট হয়েছে। তো দেখলাম 4,85,000 না 4,85,000 কোটি টাকা মনে হয় সে হচ্ছে এমপ্লয়ীদের বেনিফিট দিচ্ছে, পার্টিকুলারলি দ্য পিপল হু আর স্টেইং ইন, তার যে অর্গানাইজেশন। বেজোস বলেছে যে আমার অর্গানাইজেশনের এমপ্লয়িরা মানুষের সাথে খুব ভালো ব্যবহার করেছে, তারা সেলের ক্ষেত্রে খুব ভালো সফলতা দেখেছে। এই জন্য যারা হলো কি বলে ইউকে তে আছে তাদের প্রত্যেকের এই বড়দিন উপলক্ষে 300 পাউন্ড করে, আর যারা ইউএসএ তে আছে তাদের $300, অন্যান্য যারা দেশে তাদের ইকুইভ্যালেন্ট মানিটা দিচ্ছে বোনাস। এতে করে বাংলাদেশি টাকায় দেখলাম এটা হিউজ মানি, সে খালি বোনাসই দিচ্ছে। তো হোয়াট এভার, যে কথা বলতেছিলাম যে সিলেকশন এন্ড ভ্যালু, পারফরমেন্স এন্ড সার্ভিসেস, লুক এন্ড ফিল। লুক এন্ড ফিল বলতে সাধারণত এই কমার্স গুলো অ্যাট্রাকটিভ ওয়েব স্টোর ফ্রন্টস, ওয়েব শপিং এরিয়াস, মাল্টিমিডিয়া প্রোডাক্ট ক্যাটালগ and pages and shopping features, and different types of things are added in a website. And this is why whenever you visit the website you look and have a feel to have something, to purchase something. Advertising and incentive, একটা টেলিভিশন কিংবা রেডিও বা কোনো মিডিয়া বা পেপারে একটা অ্যাডভার্টাইজিং দেয়া কিন্তু অত সোজা না, এটা অনেক কস্টলি একটা ব্যাপার। তারপরে শুটিং করো, এডিট করো, তারপরে কতবার দেখাবে, কি করবে, অনেক নেগোসিয়েশন। বাট তুমি তোমার ওয়েবসাইটে কিন্তু তুমি খুব ভেরি ইজিলি, এই তো খুব ইজিলি তুমি কিন্তু এই অ্যাডভার্টাইজিং এন্ড ইনসেনটিভ গুলো দিতে পারো। এরপর আছে পার্সোনাল অ্যাটেনশন, যেমন পৃথিবীর এখন প্রচুর ওয়েবসাইট আছে যারা তোমাকে পার্সোনাল ওয়েব পেজ দিচ্ছে, তোমাকে প্রচুর গিগা ফ্রি দিচ্ছে, তুমি তোমার পার্সোনাল চয়েস থেকে শুরু করে পার্সোনাল পিকচার, পার্সোনাল ডেটা গুলো জমা রাখতে পারো। এরপরে হচ্ছে কমিউনিটি রিলেশনশিপ আছে, যে ইউ ক্যান build up a community relationship. That means people of the different communities. Suppose you are staying in Bangladesh, you may meet with the people who are staying in Europe or America or Japan or something like that, or India. Security and reliability. So এই সমস্ত কারণগুলো, these sorts of things are included here. These are the success factor of the e-commerce. এর বাইরেও আরো কিছু রিজন থাকতে পারে। এখন দুটো জিনিস আমরা পড়বো, যদিও আমরা কম্পিউটার সায়েন্সের ছাত্র হিসেবে উই নো রিগার্ডিং দিস। একটা হচ্ছে ইন্ট্রানেট আর একটা হচ্ছে এক্সট্রানেট। তা মূলত আমরা জানি ইন্টারনেট মিন্স হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ টেকনোলজি, interconnected network that consists of taking. Internet means হচ্ছে we know what is one, wide area network. ওয়ান মানে হচ্ছে ওয়ান গঠিত হয় অনেকগুলো ল্যান নিয়ে, তোমরা এগুলো জানো, ডেটা কমিউনিকেশনে আমিই পড়িয়েছি। এখন ইন্টারনেটের একটা সংস্করণ আছে, সেটা হচ্ছে কি যে when a corporate LAN is designed to use only by the people of the corporate, of the organizations, and that is secured, and the protection is done with the help of firewall to protect the unauthorized access from the outside world. This is known as intranet. Have a look. এই ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে। এখানে একটা ফায়ারওয়াল আছে, দেখেছো? এই দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে এই যে বাইরের লোকজন এখানে প্রোটেক্টেড, ভিতরে খুব একটা অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু ভিতরের লোকজন এটা ইউজ করতে পারবে। এইজন্য এটাকে আমরা বলি ইন্ট্রানেট। কি বলি? ইন্ট্রানেট। ইন্ট্রা। এর অপোজিট একটা আছে এক্সট্রানেট। যদি এই ফায়ারওয়ালের বাইরে এই দুনিয়ায় কিছু লোকরে যদি অনুমতি দেয়া হতো, কয়েকটা গ্রুপে, যেমন হ্যাভ এ লুক এট দিস ফিচার, দেখেছো? এইখানে সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর, কাস্টমার, এই তিনটা পার্টিকে অনুমোদন দেয়া হয়েছে, আমজনতার জন্য না, অর্থাৎ লিমিটেড স্কেলে। তখন এটাকে আমরা বলি এক্সট্রানেট। কি বলি? এক্সট্রানেট। এখানে সংজ্ঞাটা একটু দেখো। An extranet implies an extended intranet. Extended intranet কিন্তু which
use the TCP/IP protocol networks like the internet to link the internets in different locations. External transmission are conducted over the internet to save money, but it differs. It offers no privacy or transmission security. By creating tunnels of secure data flow using cryptography and authorized algorithms called VPNs, the security can be improved. এটা হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, আমরা দুটো জিনিস দেখলাম, ইন্টারনেট এন্ড এক্সটারনেট, বিকজ in order to ওই যে in order to run the e-commerce business successfully, you need some extranet and intranet. এর কম্পারিজনটা আছে এখানে, তোমরা জাস্ট ইজিলি ইউ ক্যান রিড ইট আউট। এখন যাও, নাও কামস টু পয়েন্ট অফ ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল হচ্ছে আসলে তিনটা জিনিসের একটা কম্বিনেশন। ইট মে বি প্রোটেক্টেড বাই সফটওয়্যার, মে বি হার্ডওয়্যার, অর মে বি কম্বিনেশন অফ বোথ। হয় এটা সফটওয়্যার দিয়ে প্রোটেক্ট করা হয়, the software and hardware that allows only those external users with a specific characteristic to access a protected network. একটা protected নেটওয়ার্কে শুধুমাত্র যাদেরকে অ্যালাউ করা আছে তাদের বাইরে আর কাউকে অ্যাক্সেস করতে দেবে না, এটার নাম হচ্ছে ফায়ারওয়াল। It provides the potential customers with secured account, credit card and loan information, usually located at a gateway point, and control traffic between the internal and external network. এখন আসলে the limitations of the electronic commerce. এখানে লিমিটেশনটা দুই ধরনের, একটা হচ্ছে টেকনিক্যাল লিমিটেশন আর একটা হচ্ছে নন টেকনিক্যাল লিমিটেশন। টেকনিক্যাল লিমিটেশনের মধ্যে আমাদের মতো দেশে যেটা হয় সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যান্ডউইথ একটা সমস্যা, সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস আর একটা সমস্যা, তারপরে হচ্ছে যে সিকিউরিটি, রিলায়েবিলিটি, স্ট্যান্ডার্ড এন্ড কমন প্রোটোকল, ইটস এ কাইন্ড অফ প্রবলেম। ডিফিকাল্টিজ ইন ইন্টিগ্রেটিং দ্য ইন্টারনেট এন্ড ইলেকট্রনিক কমার্স সফটওয়্যার উইথ সাম এক্সিস্টিং অ্যাপ্লিকেশন এন্ড ডেটাবেসেস। আর টেকনিক্যাল প্রবলেম এখানে অনেকগুলো আছে, তার মধ্যে নন টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, লাইক কস্ট এন্ড জাস্টিফিকেশন, লাইক সিকিউরিটি এন্ড প্রাইভেসি, ল্যাক অফ ট্রাস্ট এন্ড ইউজার রেজিস্ট্যান্স। ট্রাস্ট মানে আমি একটা প্রোডাক্টের ডেলিভারি দিলাম, কোম্পানি আমাকে দিল না, ইটস নট এ টেকনিক্যাল প্রবলেম, রাদার ইটস এ নন টেকনিক্যাল প্রবলেম, ট্রাস্টের সমস্যা। আরো প্রচুর রিজন এখানে আছে, দেয়ার ইজ এ লট অফ রিজনস হিয়ার, আই হ্যাভ ইনক্লুডেড এন্ড ইউ উইল রিড ইট আউট লেটার। ড্রাইভিং ফোর্স অফ ই-কমার্স এর মধ্যে একটা আছে হলো দ্য নিউ ওয়ার্ল্ড অফ বিজনেস প্রেশার, অর্গানাইজেশনাল রেসপন্স, আর একটা হচ্ছে দ্য রোল অফ ইনফরমেশন টেকনোলজি। তো এখানে মেজর বিজনেস প্রেশারের মধ্যে একটা আছে মার্কেট আর ইলেকট্রনিক প্রেশার, তারপরে হচ্ছে মানে সোসাইটাল আর এনভায়রনমেন্টাল প্রেশার, আর হলো টেকনোলজিক্যাল প্রেশার। এইটা হচ্ছে ব্যাপার। এই দিয়ে আমাদের ই কমার্সের মোটামুটি সমাপ্তি। আমি জাস্ট এই 4টা স্লাইড তোমাদেরকে আপলোড করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, আর দেখি পরে ক্লাস নিলে আমি শরীফুল কিংবা আদার লোকজনের সাথে কমিউনিকেট করে নিব। এই কোর্স সোজা আছে, খুবই ইজি কোর্স। এটা হলো খুবই ইজি ব্যাপার। তো শরীফুল, হ্যালো, জি স্যার। এই সব রেকর্ড রাখো, যে এখানে স্ক্রিনশট নিয়ে রাখো, আর আইডি গুলো রাখো, কারা কারা ক্লাসে উপস্থিত ছিল, আর আমি এখনই সব আপলোড করে দিচ্ছি।